সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশ অনুষ্ঠানে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। সপ্তাহের দেশ অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল ও জোটের বিষয়গুলো নিয়ে। সারা সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং জোটগত যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে তো কথা বলবো, এবং সেই সাথে আমরা জানি যে আজকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আয়োজন করা হয়েছিল। সেই শোকসভার শুরুটা থেকেই আমরা কিছুটা নিয়ে আলোচনা করব। দর্শক, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আছেন আমার সাথে। যুক্ত হয়েছেন এরফানুল হক নাহিদ, প্ল্যানিং এডিটর, নাগরিক টিভি। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, বেগম খালেদা জিয়ার আজকে স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে জনাব তারেক রহমান সহ তার পরিবার সহ দলের জ্যেষ্ঠ নেতা যারা ছিলেন তারা যুক্ত হয়েছেন, কূটনীতিবিদরা যুক্ত হয়েছেন, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় সেখানে যুক্ত হয়েছেন, অংশগ্রহণ করেছেন। আসলে আমি শোকসভা মানে শোকের এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। বেগম খালেদা জিয়াকে আরেকটু স্মরণ করে যেতে চাই, মূল আলোচনাতে যেতে চাই। আমি এরফানুল হক নাহিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেগম খালেদা জিয়া, তার মৃত্যু, তার চলে যাওয়া এবং তার আয়োজনে এই যে স্মরণ সভা, মানে তিনি এখন আমাদের মাঝে নেই, কিন্তু তিনি নেই হয়েও, তিনি চলে গিয়েও আমাদের মাঝে অনেক বিষয়ে কিন্তু থেকে গেছেন। মানে আমরা বলতে পারি যে তিনি এসেছিলেন, তিনি সয়ে গেছেন, তিনি রয়ে গেছেন আমাদের মাঝখানে। এবং তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা ঐক্যের প্রতীক হিসেবে পরিণত হয়েছে। মানে তার মৃত্যুটাকে ঘিরে অনেকগুলো সমীকরণ কিন্তু দেশের রাজনীতি এবং মানুষের জীবনের মধ্যে আমরা প্রতিফলন দেখতে পাই। আপনার কাছে একটু আজকের এই নাগরিক শোকসভা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সকল দর্শকদের ধন্যবাদ। শুরুতে যে বিষয়টা খুবই আপনি আলোচনা এনেছেন, নাগরিক শোকসভা আজকে যেটা অনুষ্ঠিত, এখনও মনে হয় শেষ হয় নাই, শেষ হওয়ার পথে। আমি ওখান থেকে এসেছি, যেহেতু আয়োজক কমিটিতে ছিলাম আমি। তো আজকে যে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এইখানে একটা আমাদের সর্বস্তরের নাগরিকদের যে একটা সম্মেলন ঘটেছে, এখান থেকে বোঝা যায় যে আসলে খালেদা জিয়া মানে একটা ঐক্যের প্রতীক। আমি ওইখানে যতটুকু পর্যন্ত সময় ছিলাম সেখানে বেশ কিছু বক্তার কথা আমি শুনেছি। সেখানে মাহমুদুর রহমান বলেছেন, শফিকুর রহমান বলেছেন, ফাহাম আব্দুল সালাম বলেছেন। তো মাহমুদুর রহমান আমাদের সম্পাদক, ওনার একটা বক্তব্য, উনি খুব বিশ্লেষণধর্মী একটা বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে বিগত 100 বছরের এই বাংলাদেশ বা এই উপমহাদেশের রাজনীতিতে, যদি বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে 5 জন লোককে আমরা স্মরণ করতে পারি যারা আসলে একেবারে চূড়ান্ত পর্যায়ে জনপ্রিয় ছিলেন এবং যাদের আসলে ধারে কাছে কেউ নেই। এর মধ্যে একজন শেরেবাংলা ফজলুল হক, একজন মৌলানা ভাসানী, একজন হচ্ছে আপনার শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এন্ড দেন খালেদা জিয়া। উনি আবার এভাবে ডিফাইন করেছেন যে খালেদা জিয়া এবং শহীদ জিয়া এই একই ছাদের নিচে বসবাস করা কোনো দম্পতি এরকম চরম জনপ্রিয়তা, মানে শেষ পর্যন্ত মৃত্যুদিন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছেন, এটা বিশ্বে বিরল। তো এটা আবার খালেদা জিয়ার ক্ষেত্রে আবার আরও ব্যতিক্রম একটা বিষয় আছে। উনি যখন গত হয়েছেন তখন উনি ক্ষমতায় ছিলেন না। তো সব কিছু মিলিয়ে আসলে বেগম খালেদা জিয়ার যে তুলনা, আসলে উনি নিজেই, এর ওনার সাথে আপাতত আমি দেখছি না কারো তুলনা করা চলে। ওনার যেই দেশের জন্য যে সংগ্রাম, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, ওনার যেই ঝুঁকি নিয়ে উনি সেই সংগ্রামগুলি করেছেন, সকল কিছুর মায়া ত্যাগ করে শুধু দেশকে ভালোবেসে উনি কিন্তু শেষ পর্যন্ত দেশই ছিলেন। তো এই জায়গাতে উনি তুলনাহীন, এবং এই বিষয়টা আজকে যে নাগরিক সবাই সবার মুখে মুখে এই বিষয়টি প্রতিফলিত হয়েছে। অবশ্যই আমি একটু এই বিষয়টি নিয়ে ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছেও আলোচনা করতে চাই। বেগম খালেদা জিয়া, একজন বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলা, আসলে আমি আমার ব্যক্তিগতভাবে আমি ভাবি যে আমি সেই যোগ্যতা অর্জন করিনি, কিন্তু আপনাদের কাছ থেকে শোনার যোগ্যতাটুকু তো আমার আছে নিশ্চয়ই। আমি একজন বেগম খালেদা জিয়া সম্পর্কে জানতে চাই, একদম আমৃত্যু জানতে চাই। বেগম খালেদা জিয়ার মৃত্যু ধর্ম, বর্ণ, শ্রেণী সকল মানুষকে মানে একেবারে নির্বিশেষে এক কাতারে এনে দাঁড় করিয়েছে, আমি যতটুকু দেখেছি বা আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে। একজন বেগম খালেদা জিয়ার সাথে আসলে এই উপমহাদেশের নারী নেতৃত্ব মানে কতটুকু এগিয়েছে বলে আপনার মনে হয়, বেগম খালেদা জিয়াকে যদি আপনি বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আছেন তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরও।
আমি প্রথমেই আজকের নাগরিক শোক সভার মধ্য দিয়ে যে তাকে স্মরণ করা হচ্ছে, আমিও তাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একটু আগে উনি বলেছেন এবং এইখানে যারা বক্তব্য রেখেছিলেন তাদের মধ্যে নুরুল কবির, সম্পাদক নুরুল কবির, তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে খালেদা জিয়া একটু একটু করে দেশের নেত্রী হয়েছেন। তিনি কেবলমাত্র বিএনপির নেত্রী না, দেশের নেত্রী হয়েছেন এবং তার অন্তিম বিদায়টা হয়েছে দেশের নেত্রী, আপনি যেটি বলেছেন জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে। খালেদা জিয়া জীবনের সংগ্রাম, আপনি বলেছেন তিনি এসেছেন, সয়েছেন এবং রয়েছেন। আপনি মাঝের কথাটি যেটা আপনি বলেছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি তার যে জীবন সংগ্রাম, রাজনীতিতে, পারিবারিক জীবনে তার যে জীবন সংগ্রাম, সেটি বাংলাদেশের ইতিহাসে একটা বিরল, এবং এই বিরল সংগ্রামের মধ্য দিয়ে তিনি তার যে 4 দশকের বেশি সময়ের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং নানা চড়াই উতরাই পার হয়ে তিনি যে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যে আপসহীন লড়াইটা করে গেছেন, সেই লড়াইয়ের মধ্য দিয়ে তিনি নারীর যে নেতৃত্ব বাংলাদেশে, আমরা জানি যে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন, সার্কের প্রথম নারী চেয়ারপারসন তিনি ছিলেন আমাদের আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের। এর মধ্য দিয়ে তিনি নারী সমাজকে রাজনীতির একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমাদের বাংলাদেশ আরও নারী প্রধানমন্ত্রী পেয়েছেন, কিন্তু দুইজনের ভাগ্য যদি আপনি দেখেন দুই দিকে প্রবাহিত হয়েছে। একজন সীমাহীন ক্ষমতার চর্চার মধ্য দিয়ে ফেসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আরেকজন ক্ষমতার বলয়ের বাইরে দীর্ঘদিন থেকে নানা রকমের তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে, তার রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা রকম দমন নিপীড়ন সহ্য করেও জীবনের শেষ পর্যন্ত তিনি এই দেশের মানুষের সাথে থাকার যে তার সারা জীবনের লালিত স্বপ্ন, সেই স্বপ্নটা তিনি যেটা বাস্তবায়ন করে তার যে অন্তিম প্রয়াণ হয়েছে, সেই অন্তিম প্রয়াণের মধ্য দিয়ে এদেশের পথ মত দল মত নির্বিশেষ সকল মানুষ এক কাতারে তিনি ঐক্যবদ্ধ করেছেন। আমরা তার জানাজাতে দেখেছি এবং তার মৃত্যুপূর্ব জীবনের যে শেষ সময়ের যে সংকটকালীন সময়, আমরা বলেছি যে এবার কেয়ারের যে তিনি শেষ চিকিৎসাধীন ছিলেন, সেইখানে সব দল পথ মতের মানুষের একটাই রাস্তা হয়েছে, সেটা হচ্ছে এবার কেয়ার। তার জানাজার কথা আমরা যেখানে বলি সেইখানেও সারা দেশই যেন তার অন্তিম বিদায়ে তার জানাজার স্থল, গোটা বাংলাদেশ এটা পরিণত হয়েছিল। আজকে নাগরিক সমাজ, উনি এখান থেকে এসেছেন, নাগরিক সমাজের আয়োজনে যে শোক সভাটি, সেখানেও মানুষের ঢল নেমেছে এবং পথ মত এর ঊর্ধ্বে উঠে মানুষ তার প্রতি এই নাগরিক সমাজের আয়োজনে শ্রদ্ধা নিবেদনের জন্য, একজন রাজনীতিবিদের জন্য এটি পরম পাওয়া। এবং বেগম খালেদা জিয়া তার যে রাজনৈতিক জীবন এবং এই তার যে শেষ বিদায়ের মধ্য দিয়ে তিনি যেটি প্রমাণ করে গেছেন, সেটার মধ্য দিয়েই কিন্তু তিনি তার যে ইউনিকনেসটা, আমরা পলিটিক্সে ব্যক্তি মানুষ হিসাবে এবং একই সাথে রাজনীতিবিদ হিসাবে একজন সাবেক প্রধানমন্ত্রী যেটা, সেখানে বাংলাদেশের পলিটিক্সে তিনি একটা ইউনিক জায়গা নিজেকে প্রতিষ্ঠা করে গেছেন এবং এই উত্তরাধিকার বহন করছেন এখন তার ছেলে। তিনিও আজকে এই নাগরিক শোকসভাতে সপরিবারে এসেছেন। আমি মনে করি যে খালেদা জিয়ার এই অন্তিম বিদায় বাংলাদেশের রাজনীতির এমন একটা টার্নিং পয়েন্টের মধ্যে তিনি চলে গেছেন, যে এখন সবাই তার উপস্থিতিটা দারুণভাবে আমরা উপলব্ধি করছিলাম, কিন্তু তার দেহান্তর হলেও তার যে প্রভাব রাজনীতিতে, তার যে রাজনৈতিক আদর্শের যে অবস্থান, সেটা কিন্তু আমাদের এই যে তার দৈহিক অনুপস্থিতি, সেটাকে আমরা অনুভব করলেও আদর্শিক জায়গা থেকে এবং তার যে অবস্থানগত, সেইটা থেকে কিন্তু জাতি তাকে স্মরণ করছে এবং সেইটা তার জন্য এবং একজন রাজনীতিবিদের জন্য অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। ডক্টর সিদ্দিকুর রহমান খান, অনেক ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। এবং এখান থেকে আসলে শুরু করতে যাই, জনাব তারেক রহমান বলছেন যে তার মা বেগম খালেদা জিয়া ঠিক যেখানে শেষ করেছেন রাজনৈতিক কর্মকাণ্ড, তিনি সেখান থেকেই শুরু করতে চান এবং এক ধরনের আশ্বাস, এক ধরনের নতুন পরিকল্পনা নিয়ে তিনি তার এই নতুন যে বিএনপির রাজনীতি, সেটি এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমি ইরফানুল হক নাহিদ, আপনার কাছে যেতে চাই। এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু করতে যখন যাচ্ছি, তখন বিএনপির উপরে আসলে একটা বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করার প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে বিএনপির জন্য। একটা মানসিক প্রেশার তো বিএনপির উপর আছেই। এই চাপ কাটিয়ে জনাব তারেক রহমান নতুন পরিকল্পনা নিয়ে এসেছেন এবং নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের জোট মত পথ তৈরি হচ্ছে। 2026-এর যে এই ইলেকশনটি, এটা নিয়ে তো আপাতত আর কোনো শঙ্কা নাই, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে।
আর কি কোনো শঙ্কা আছে বলে মনে হয় আপনার? না, আমার বিন্দুমাত্র শঙ্কা নেই। আমি যেই কথাটাই বলতেছিলাম যে আসলে ম্যাডামের আজকের নাগরিক সুখ সভার একটা বিষয় আমি বলতে ভুলে গেছি তখন, সেটা হচ্ছে যে ওনার যে ব্যক্তিগত চিকিৎসা টিমের যে প্রধান, উনি ওনার শারীরিক যে কন্ডিশন ছিল, জেলে থাকা অবস্থায় একটা সুন্দর বর্ণনা দিয়েছেন। সেখানে উনি খুব দৃঢ় ভাষায় বলেছেন যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে, উনি দাবি করেছেন, এবং উনি বলেছেন যে এটা উচ্চ কর্মসম্পন্ন একটা টিম দিয়ে এটা তদন্ত করার দাবি রাখে। তা আমার মনে হয় যে এই কথাটা গত স্বৈরাচারী সরকারের যে আচরণের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। আমরাও বলতে চাই যে ওনার মতো একজন নেত্রীকে যদি এরকম অন্যায় কোনো আচরণ করা হয়, সেটা বিচারের দাবি রাখে। আমি আপনার প্রসঙ্গে আসি। বাংলাদেশের রাজনীতিতে আসলে তারেক রহমান কিন্তু আসলে খুবই সৌভাগ্যবান। কেন আমি বলবো, দেখেন, আমি আমার জানার মধ্যে পৃথিবীর ইতিহাসে যার মা প্রধানমন্ত্রী, বাবাও রাষ্ট্রপতি, এবং বাবা সেনাপ্রধান, মা বিরোধী দলের প্রধান ছিলেন 2বার, এরকম একটা মানে ফুল প্লেজেড পলিটিক্যাল ফ্যামিলি থেকে বা ক্ষমতাসীন ফ্যামিলি থেকে কোনো রাজনীতিবিদ উঠে এসেছেন সে একমাত্র তারেক রহমান, যদিও তিনি শুরুটা করেছিলেন একদম তৃণমূল থেকে। আমি সেই জায়গায় বলতে চাই উনি ভাগ্যবান এবং ওনার খুব হ্যাপি থাকার কথা। কিন্তু আনফর্চুনেটলি আমি মনে করি এটা তার জন্য যথেষ্ট চাপের মানে কি, ধরেন ওনার রাজনীতির একটা মাপকাঠি হয়ে গেছে। ম্যাডাম যেখানে ছেড়ে গেছেন ওখান থেকে কিন্তু ওনাকে ধরতে হবে। তার মানে কি, খালেদা জিয়া আজকে যে অবস্থানে আছেন তার ওনাকে এর চেয়ে বেশি ভালো কিছু করতে হবে বা ভালো কিছু মানুষ প্রত্যাশা করে। সুতরাং ওনার জন্য কিন্তু বিষয়টা খুব চাপ থাকবে। তো আমি মনে করি যে আগামী নির্বাচনে খালেদা জিয়ার যে না থাকার যে বিষয়টা, ওনার উপস্থিতি, এটা একটা শক্তিতে রূপ নিয়ে গেছে। আমার অলরেডি মানুষ এটা একটা আলাদা এক্সট্রা পাওয়ার পেয়েছে। এবং যেহেতু ওনারই ছায়া বা জিয়াউর রহমানের ব্লাড এখন আগামীতে দলের নেতৃত্ব নিয়েছে, এবং হয়তো মানুষ যদি ভোট দেয় দশের নেতৃত্ব দেবে, মানুষ খুব আশাবাদী যে যেহেতু জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান আমাদের দায়িত্ব নিবে, আমরা আরো ভালো কিছু পেতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার জোটের রাজনীতি যেটা বললেন, জোটের যে ভোট, এটা আসলে আজকে আপনি জানেন যে জোট নিয়ে আলোচনার যে বিষয়টি আছে, অবশ্যই ইরফানুল হক নাহিদ একটা বিরতি নেই, বিরতির পরে এসে বিস্তারিত শুধু জোট নিয়ে আলোচনা করব। দর্শক থাকুন আমাদের সাথে, সপ্তাহের দেশ অনুষ্ঠানে ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সপ্তাহের দেশ অনুষ্ঠান। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল ও জোট, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে। আলোচনায় ফিরতে চাই। এই অংশে ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে শুরুতে যুক্ত করতে চাই। রাজনৈতিক দল এবং জোটগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এবং জোট নিয়ে যদি একটু প্রসঙ্গে আসি, সেক্ষেত্রে জামায়াত ইসলামী সহ 11টি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমঝোতা সম্পর্কে এই নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক মুহূর্ত এবং ঐতিহাসিক যাত্রা বলে মন্তব্য করে বলছেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাইছি তা বাস্তবায়নে আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের উতরাতে হবে, এবং এটা যেমন নির্বাচনী সমঝোতা, একই সঙ্গে এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। সকলে বলছেন যে এটি কোনো আদর্শিক জোট নয়। জামাতে ইসলামে কিন্তু যারা বলার, তারা বলছেন আসলে এনসিপি জামাতে বিলীন হয়ে গেল, এমন ধরনের একটা অভিযোগ কিন্তু আছে, এবং এনসিপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে এমনটাও অনেক অভিযোগ করে বলছেন, কারণ এনসিপির কাছে আসলে সকলের প্রত্যাশাটা অনেক বেশি ছিল। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার প্রতিক্রিয়া জানতে চাই, মন্তব্য জানতে চাই, আপনি কিভাবে দেখছেন এই জোটকে? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি সুদূর অতীত থেকে দেখি, সেই পাকিস্তান আমল থেকে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনী মোর্চা গঠন, এটা কোনো অস্বাভাবিক কিছু ঘটনা নয়। এইবারের নির্বাচনেও আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনি যেটি বলছেন, জামাতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট, আজকে নির্বাচনী জোট যেটি, আমরা আজকের পর সেটাকে আর 11 দলীয় বলতে পারছি না, কেননা ওই শরিক দলের 11 দলীয় যে জোট, সেখান থেকে ইসলামী শাসনতন্ত্র তারা বের হয়ে এসেছে এবং নিজেরা আজকে 268 এককভাবে 268 আসনে তাদের প্রার্থিতা তারা ঘোষণা করেছে, এবং কার্যত এর মধ্য দিয়ে 11 দলীয় জোট যেটি, সেটি 10 দলীয় জোটে রূপান্তরিত হলো। এবং গতকাল সেখানে 253টি আসনের তারা মানে আসন সমঝোতা ঘোষণা করেছিল। নাহিদ ইসলাম যে বক্তব্য আপনি বলেছেন দিয়েছেন, সেই নাহিদ ইসলামের এই বক্তব্যের প্রতি আস্থা নেই তার দলের একটা বড় অংশের, এবং এর বড় প্রমাণ আমরা দেখেছি যে দল থেকে
অনেকেই ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তাসনিম জারার মতো যারা সংগঠক আছেন তারা ইতিমধ্যেই দলের সাথে মানে তারা সম্পর্ক ছিন্ন করে এই নির্বাচনেও স্বতন্ত্রভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে, সেটার নাম হচ্ছে ন্যাশনাল ফ্রন্ট ফর পিপল সেকশন, এনপিএ। এবং সেখানে আপনি দেখবেন 101 সদস্যের একটা মানে আহ্বায়ক কমিটি তারা ঘোষণা করেছেন সেখানে। এবং সেখানে দলের যে শীর্ষ পর্যায়ের যারা নেতৃত্ব আছে, এনসিপি থেকে সদ্য মানে পদত্যাগকারী বেশ কয়েকজন সেখানে আছেন। একেবারে প্রথম সারির যারা পদত্যাগ করেছিলেন কেউ কেউ সেখানে আছে। তো নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন বাংলাদেশের রাজনীতিতে, এটা তিনি একেবারে যুগান্তকারী পদক্ষেপ বলেছেন। এই কথায় তার সাথে যারা সহযোদ্ধা ছিলেন, যারা এই গত কয়েক মাস ধরে তার রাজনৈতিক আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন, তারাই এটা বিশ্বাস করেন না, এবং বিশ্বাস করে না বলেও তারা এই দলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে এনসিপির বাংলাদেশের রাজনীতিতে যে নতুন সম্ভাবনার মানে দ্বারটা তারা উন্মুক্ত করেছিলেন, এই রাজনৈতিক জোটের মধ্য দিয়ে সেটির কিন্তু পরিসমাপ্তি ঘটেও যেতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু আমরা মনে হচ্ছে আপাতত আপনি শেষ করছেন না, ঘটেও যেতে পারে এমন একটা আশঙ্কার কথা আপনি আমি বলছি। হ্যাঁ, জি। আশঙ্কা করছেন। এবং এটি বাংলাদেশে এনসিপির কাছে যারা একটা নতুন বন্দোবস্তের প্রত্যাশা করেছিল, তাদেরকে মানে যারা এনসিপির বাইরে থেকেও যারা এনসিপির কাছে একটা নতুন বন্দোবস্তের প্রত্যাশা করেছিলেন, তাদেরও যে আশাহত করেছে এতে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নাই। আমি চলে যেতে চাই, আমি স্পষ্ট ডক্টর সিদ্দিকুর রহমান খান, ইরফানুল হক নাহিদ, এই যে মানে এনসিপির জামাতে বিলীন হওয়া, যদিও তারা স্বীকার করে না যে এটি তারা জামাতে বিলীন হয়ে গেছে কিংবা তারা তাদের মতো রাজনীতি করবে, এমনটাই তারা বলতে চায়, কিন্তু এই যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে মধ্যপন্থার একটা দল হিসেবে এনসিপিকে চিনতে চেয়েছিলাম। অনেক ভোটারই আছে যারা আসলে ফ্যাসিস্ট পছন্দ করে না, অনেক আছে যারা সরাসরি হয়তো বা বিএনপি বা জামাতকে ভোট দিবে না, তারা এনসিপির মতো একটি দলকে বিশ্বাস করতে চেয়েছিল। সেই জায়গাটাতে তো এনসিপি এক ধরনের আস্থা ভঙ্গের কাজ করেছে। এটাই নয় কি? কারণ একটা একেবারে কট্টরপন্থী একটা ধর্মীয় রাজনৈতিক দলের সাথে এক হয়ে যাওয়া, এটি তাদের আদর্শগত বিচ্যুতি কিনা, আপনার কি মনে হয়? না, আমি তো তাই মনে করি। কারণ হচ্ছে যে এরা যে মানে আপনার 5 আগস্টের যে নতুন বাংলাদেশের যে স্লোগান বা তাদের যে স্লোগান, এই স্লোগানের সাথে তাদের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা সেটা কিন্তু কোনো মিল নেই। এখন আপনি বুঝতে হবে যে এখন এনসিপির অবস্থা কি। এনসিপির অবস্থা এখন কিন্তু আপনি ভাইজিরা বললেন অবস্থা তাই, কিন্তু আমার ধারণা যে 30-40% যারা আসলে 5 তারিখে চেতনাকে 100% লালন করে, এরা কিন্তু নাই, এখন তাদের সাথে নাই। এখন যারা আছেন, আমি যদি জোটটা বলি, যে জোটটা জামাতের নেতৃত্বে হচ্ছে, তো জামাতের নেতৃত্বে জোট হলে বলতেছে যে মুক্তিযুদ্ধের চেতনা এবং হচ্ছে 5 আগস্টের চেতনা একীভূত হয়েছে। তো একীভূত হইলে এখানে তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রয়েছে, নাকি অস্বীকার করার উপায় আছে? এটা সিদ্দিক ভাই পারবে না, আপনি পারবেন না, কেউ পারবে না, আছে যেটা স্বীকার করতে হবে। এবং তাদেরকে মিনিমাইজ করা হয়েছে কিভাবে? তারা কি প্রকাশ্যে কখনো ক্ষমা চেয়েছে? তারা তো ক্ষমা চায়নি, ইনিয়ে বিনিয়ে নানান কৌশলে বলার চেষ্টা করেছে, কিন্তু প্রকাশ্যে যে ক্ষমা, যে না একটা স্পেসিফিক, এই ঘোষণা কিন্তু আসে নাই। তাহলে তাদেরকে জায়েজ করার একটা প্রক্রিয়া যদি আমরা বলি যে না এরা মিলে এদেরকে জায়েজ করার একটা প্রক্রিয়া, মানুষ কিন্তু এগুলো খুব ভালোভাবে নেয় না এই কারণে, যে কারণে আওয়ামী লীগের পরিণতি, আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে এবং মুক্তিযুদ্ধের বুলি আউড়িয়ে কিন্তু তারা এই তাদের জায়গা থাকতে পারেননি বলেই কিন্তু তাদের এই পরিণতি। যদি মুক্তিযুদ্ধের চেতনা আরা ধারণ করতো আওয়ামী লীগ, সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে কিন্তু আওয়ামী লীগের অবস্থা হতো না। তদুপরি এনসিপির যে আজকে যে অবস্থান, এনসিপি যদি তাদের 5 আগস্টের চেতনা থেকে বিচ্যুত হয়, এনসিপি কিন্তু মানুষ আস্থা করে রিক্ষেপ করবে। আর এই যে জোটটা, এই জোটে আপনি 10টা দল দেখছেন, 10টা দলের মধ্যে আপনি জানেন কি যে 10টা দলের মধ্যে 10টা দল কারা? আপনি কি বলতে পারবেন এক নিঃশ্বাসে যে 10টা দলের নাম বলতে পারবেন না? তো আমিও বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু মনে করতে পারি, ধরেন এখানে একটা দল আছে, নাম হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এটা জন্ম কবে? যখন জামাতের রাজনীতি আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ করা হলো, তখন জামাতের বি টিম হিসেবে এদের জন্ম। স্যার যদি আমার সাথে একমত হন, এবি পার্টি কারা? এবি পার্টি হচ্ছে জামাতের যারা জামাতের রাজনীতি করতে পারে না বা জামাতের সাথে দ্বিমত ছিল, এটা সব প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ছাত্র শিবির। আসেন খেলাফত আন্দোলন, ডক্টর আহমদ আব্দুল কাদের শিবিরের সভাপতি ছিলেন। তো এই তারপরে আসছে হচ্ছে এনসিপি, এনসিপির মধ্যে আপনার শিবিরের কর্মী নাই, ছাত্রলীগে থাকতে বলে নাই। তো এখন আমার কথা হচ্ছে যে এই এরাই, যে ধরেন এরাই 5 ভাই আবার একসাথে হয়েছে, ঠিক আছে? এইটার মধ্যে আমি নতুনত্ব কিছু দেখি না। মাঝখান দিয়ে আমি কর্নেল ললির মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে, যাকে আমরা এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, উনি আমাদের এই পতাকার এনে দিয়েছেন, এই মানচিত্র এনে দিয়েছেন। ওনার এটা একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত জামাতের সাথে জুটে যাওয়া।
কারণ উনি আমরা কর্নেল হলে যদি আর যদি কোনোদিন সংসদে নাও যায়, কোনোদিন মিনিস্টার নাও হয়, তাও কিন্তু কর্নেল হলেই। তো সেই জায়গাতে উনি এই আবার মনে করি যে এইবার ওনার অনেকটা ডিমোশন হয়েছে এই যোগদানের মাধ্যমে। সেকেন্ড থিং, আজকে যে নতুন একটা 100 রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা হলো, দেখবেন যে এখানে এনসিবির যে যারা এই বর্তমানে এনসিবির যে কর্মকাণ্ড পছন্দ করছে না, তারা সবাই প্রায় সবাই ওখানে চলে গিয়েছে। কেন চলে গেছে? কারণ এরা দেখতে পারতেছে যে, যেমন তাসনিম জারা, যেটা ভাই বললেন, তাসনিম জারা প্রত্যেক করে কোন আসনে নির্বাচন করতেছেন যেখানে নাহিদ ইসলামেরও নির্বাচন করার সম্ভাবনা আছে। সুতরাং এরা নিজেরাই কিন্তু ফাইটে নেমে গিয়েছে। তাহলে তাসনিম জারা এবং নাহিদ ইসলাম যদি একসাথে একই আসনে দাঁড়ায়, তাহলে বিভ্রান্ত হবে না? জনগণ তো বিভ্রান্ত হবে। আমি ব্যক্তিগত বলি যে সংবাদকর্মী হিসেবে আমরা খুব আশাবাদী ছিলাম যে বাংলাদেশে অনেকদিন পরে 5 আগস্টের পরে একটা নতুন ধারা তৈরি হচ্ছে, যেখানে আমরা অতিমাত্রায় দলীয় লেজের বৃত্তি বা দলীয় রাজনীতি পছন্দ করি না, বা বাংলাদেশের পক্ষে রাজনীতি করি, বা বাংলাদেশকে ভালোবাসি, আমরা একটা নিঃশ্বাস ফেলার জায়গা পাবো, আমরা ভোট দেওয়ার জায়গা পাবো, আমরা একটা কথা বলার জায়গা পাবো। ওই ফর্মটাকে কিন্তু নষ্ট করে দিয়েছে। এই জামাতে কিন্তু এই অভ্যাসটা আছে, জামাত কিন্তু সবসময় নষ্ট করে দেয়। ঠিক আছে, ওই চরমনাই বললো না যে এই যে চরমনের পীর সাহেব যে আলাদা হয়ে গেলেন, উনি তো তার একটা বক্তৃতা বলছিল না যে জামাত যেখানে যেখানে লাগে সেখানে শেষ, জামাত লাগছে বিএনপিতে বিএনপি শেষ, জামাত লাগছে আরো কি বললো। তো এই চরমনের পীর সাহেবের কিন্তু অবস্থা খারাপ। উনি এখন একক ইলেকশন করলে কতটা আসন পাবে এটা আপনি বলতে পারবেন। ওনারও কিন্তু জামাতের সাথে এবং এই জোটটা 68 যে উনি 268-র মধ্যে কটা আসন পাবেন এটা আমরা সবাই ভালো জানি। আমার কথা হচ্ছে যে এই জোটটা শুরু করেছিল বেসিক্যালি হচ্ছে জামাত আর হচ্ছে ইসলামী আন্দোলন। তো কোন কারণে জোট ভাঙলো? নিশ্চয়ই এখানে একজনের ফল না, সে একা ফল না, জামাতের দোষ আছে। তো আমরা শুরুতে মানুষ কিন্তু বলাবলি করতো যে জামাত হচ্ছে একটা মুনাফিকি দল, মানুষ বলতো, আমরা বলি না, মানুষ বলতো যে এটা মুনাফিকি দল। তো হয়তো এরকম কোনো কিছু হয়েছে, না হলে আরো পরে আমরা বুঝতে পারবো। আমরা নিশ্চয়ই আরো আলোচনায় ফিরবো একটা বিরতির পর। দর্শক, একটা বিরতির সময় হচ্ছে সপ্তাহের দেশ অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সপ্তাহের দেশ অনুষ্ঠান। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। জাতীয় নির্বাচন 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, রাজনৈতিক দল এবং জোটগুলো নিয়ে কথা বলছি। এই অংশে ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে আসতে চাই, এবং শুরুতেই ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। তিনি বলছেন যে 54 বছরের রাজনীতির ঘুণে ধরা অবস্থা থেকে জাতির মুক্তির আকাঙ্ক্ষা পূরণের জন্যই 11টি দল একত্র হয়েছে বলে দাবি করছেন শফিকুর রহমান। এখন 10টি দল আমরা বলতে পারি। তিনি বলছেন, আমরা ওই পুরনো রাজনীতিটা আর চাই না, যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে, সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। জন আকাঙ্ক্ষা কিংবা তরুণদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেটি কি আসলে ঠিক এরকম ছিল যে একটা পশ্চাৎপদ একটা বাংলাদেশ হবে? মানে এই যে জোট গঠনের মধ্য দিয়ে তরুণরা যেটা প্রমাণ করলো, সেখানে আসলে নারীর অধিকার বা নারীর অংশগ্রহণ, মানে এই যে অন্তর্ভুক্তিমূলক একটা বিষয় বা নির্বাচনের দাবি করছি আমরা, সেখানে এই দলটি যে জোটের কথা বলছে, সেই দলটি আসলে কতজন নারী প্রার্থী হিসেবে দিয়েছে আপনি জানেন? দেখুন, একটু আগে আপনি যে কথাটি বলছেন যে কালকে জামাত ইসলামের যে আমির, সেই আমির তিনি যখন আসন সমঝোতা ঘোষণার সময় তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেখানেই তিনি এই কথাগুলো গতকাল বলেছিলেন। এবং 5ই আগস্টের পূর্বে ফিরে যাওয়া, ফেসিবাদ পুনরুত্থান, এগুলো কিন্তু সবাই বলছে। আপনি তারেক রহমান সাহেব তার চেয়ারপারসন হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর নাগরিকদের সাথে, সাংবাদিকদের সাথে যিনি যে শুভেচ্ছা বিনিময় করেছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে, সেখানে তিনি বলেছেন যে আমরা পথমতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই আমরা আর 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে ফিরে যেতে চাই না। ফলে 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে ফিরে না যাওয়ার আকাঙ্ক্ষা এই বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দলেরই আছে, এবং বিএনপি এবং তার সাথে সমমনা যারা আছেন তাদেরও একই আকাঙ্ক্ষার ব্যাপার। এখন আপনি বললেন যে আমাদের এই 5 আগস্টের যে মানে 24-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ বা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন, আপনি যে জোটের কথা বলছেন, সেই জোটের যে তাদের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলোর মধ্যে কতটুকু ধারণ করে সেই ব্যাপারে তো কেউ প্রশ্ন উত্থাপন করতেই পারেন। এমনকি এনসিপি থেকে যারা বের হয়ে গেছেন তারাও কিন্তু তাদের এই নেতৃত্বের প্রতি এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা এই 5 আগস্টের যে বা জুলাই গণ অভ্যুত্থানের যে মূল চেতনা, সেই চেতনার জায়গা থেকে তারা সরে গেছেন, এবং সরে গিয়ে এমন কারো সাথে করেছেন যাদের ভূমিকা এই দেশের 54 বছর না আরো মানে বড় সময় থেকে বাংলাদেশের প্রশ্নবিদ্ধ, এদের সাথে তারা এখন যুক্ত হয়েছেন। আর আপনি যেটি বলছেন যে বাংলাদেশের আপনি নারী, বিশেষ করে নারী নেতৃত্বের,
91 নির্বাচনের পর থেকে বাংলাদেশ নারী নেতৃত্ব দ্বারা শাসিত হয়েছে। বাংলাদেশে এখানে যারা প্রধানমন্ত্রী ছিলেন, এমনকি যিনি ফেসিবাদী নারীর তকমা পেয়েছেন তিনিও তো নারীদের মধ্যেই ছিলেন। বিরোধী দলে যারা ছিলেন সবসময় নারীদের অবস্থানও এখানে ছিল। আমরা স্পিকার পার্লামেন্টে দেখেছি, সেখানেও তিনি ছিলেন। কিন্তু বাংলাদেশের সামগ্রিকভাবে নারীদের রাজনীতিতে যে ক্ষমতায়ন বা তাদের যে অংশগ্রহণ, স্লোগানে তারা আছেন, মিছিলে তারা আছেন, কিন্তু নেতৃত্বের জায়গায় আন্দোলন সংগ্রামে তারা আছেন। এমনকি আন্দোলন সংগ্রামে অনেক সময় এই স্বৈরাচারের মুখে মানব বর্ম হিসাবেও তারা ব্যবহৃত হন। কিন্তু ওই যে ক্ষমতার যে চৌহদ্দির মধ্যে আজকে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে সেই বাস্তবতাটা এখনো তৈরি হয়নি প্রত্যাশিত মাত্রায়। খুবই দুঃখজনক বিষয়। ইরফানুল হক নাহিদ, আপনার কাছে চলে যেতে চাই। জনগোষ্ঠীর প্রায় 51% নারী, এত বিশাল একটা জনগোষ্ঠীকে একেবারে অগ্রাহ্য করে যে জোট বা যে দলটি, সেই দলের সাথে অগ্রসর হয়ে মানে সেই দলের সাথে যাত্রা শুরু করে আসলে কতখানি অগ্রগামী বাংলাদেশ তৈরি করতে পারবে নাহিদ ইসলামরা? না, এরা তো, আমি তো বললাম যে এই যে সমঝোতা বা জোট, এই জোটের তো আসলে কোনো ফিউচার মানে তাদের গোলটাই তখন পর্যন্ত পরিষ্কার না, ওনারা কি করতে চাচ্ছেন। আপনি একদিকে বলতেছেন যে আমি ইসলামিকভাবে মানে আমি কি বলে ইসলামিক কি বলে আদর্শ, হ্যাঁ আদর্শ আমি পুরোপুরি মানে ইসলামিক হব না, বা আবার মানে কোনো দিকে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার না হলে কিন্তু এই জিনিসটা মানুষ খুব বিভ্রান্তির মধ্যে আছে। আর আপনি বললেই মানুষ ভোট দিয়ে দেবে বা মানুষ আপনাকে গ্রহণ করবে, বিষয়টা এরকম না। মানুষের আকাঙ্ক্ষা, যেমন বিশেষ করে নারী ভোটারদের ক্ষেত্রে তো ধরেন দুই জোটেই অবিচার করেছে, কিন্তু সবচেয়ে বেশি অবিচার হয়েছে এই জোটে, যেটা হচ্ছে 10 দলীয় জোট। বিএনপির নেতৃত্বাধীন যে জোট আছে সেটাতে কিছু সংখ্যা পার্সেন্টেজ খুব 6 পয়েন্ট কত বোধ হয় এরকম পার্সেন্টেজ, আর এদের তো হচ্ছে 0। তো 0 যে দলে একজন নারীকে নেতৃত্বে একটা আসন দিতে মানে একটা আসনেও নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই, সেখানে নারীরা কতটা তাদের অধিকার বা তাদের কতটা তাদের যুক্তিসঙ্গত অধিকার বুঝে পাবে সেটা আমার আদৌ বোধগম্য নয়। একটা কথা সবাই বলে, জন আকাঙ্ক্ষা, তরুণদের আকাঙ্ক্ষা। জন আকাঙ্ক্ষাটা আসলে কি? জন আকাঙ্ক্ষা আমি বলতেই পারি সারাক্ষণ, যেমন 18 কোটি, সবাই বক্তৃতায় বলে 18 কোটি মানুষের নেতা। 18 কোটি মানুষের নেতা কি আসলে? তো জন আকাঙ্ক্ষা, তরুণদের আকাঙ্ক্ষা, এই বেছে 18 কোটি মানুষ বেছে কিন্তু আওয়ামী লীগের খুব চরম খারাপ অবস্থা হয়েছে। সুতরাং আমি প্রত্যেকটা রাজনীতি দল, বিএনপি, জামাতে ইসলাম বা অন্যান্য রাজনীতি দল যারা তাদেরকে বলবো যে আপনারা দয়া করে এই 18 কোটি মানুষকে আর বেচবেন না, আপনারা নির্দিষ্ট গোল সেট করেন। যেমন তারেক রহমান কিন্তু 31 দফার একটা গোল দিয়েছে, ঠিক আছে, উনি পারেন কি না পারেন উনি ক্ষমতায় গেলে তারপরে বোঝা যাবে। কিন্তু এই জামাতের পক্ষ থেকে কিন্তু যেমন 11 দল, ওনারা যে প্রথমেই তো ওনারা ফেল করছে যে ওনারা যে কমন বক্স করেছে, কি বলে এটা, সিঙ্গেল বক্স। তো সিঙ্গেল বক্সের যে যারা উদ্যোক্তা হচ্ছে প্রথম আমরা শুনেছি জামাত এবং ইসলামী আন্দোলনের ছিল উদ্যোক্তা। তো উদ্যোক্তা নাই, প্রথমে তো 50% মাইনাস। তো আপনি একটা সিঙ্গেল বক্সও করতে পারেন না। সুতরাং এত জায়গায় ফল্ট রেখে আপনি দেশকে আগায় নিয়ে যাবেন, এটা মানুষ কি বিশ্বাস করবে? আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ ইরফানুল হক নাহিদ এবং ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাদের দুজনের কাছে দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই সপ্তাহের দেশ অনুষ্ঠান। আপনাদের ধন্যবাদ।